তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত আপিল মঞ্জুর করে আদেশ দেন। সর্বোচ্চ আদালত এই ব্যবস্থা চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর করতে সংক্ষিপ্ত রায়ের নির্দেশ দিয়েছেন। আইনজীবীরা বলছেন এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে। মাইনুল মারুফের প্রতিবেদন। অবশেষে 14 বছর আগে বাতিল করা ব্যবস্থা ফিরিয়ে দিল আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন। আইনজীবীরা বলছেন এই রায়ে গণতন্ত্র সুসংহত হবে। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলেও কবে থেকে কার্যকর হবে তা নিয়েও আদেশে উল্লেখ করেছেন আপিল বিভাগ। এ নিয়ে ব্যাখ্যা দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। 2011 সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন। পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে সংবিধান থেকে সরিয়ে দেয় ওই সময়ের আওয়ামী লীগ সরকার। 24-এর গণঅভ্যুত্থানের পরপরই ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম ও 5 জন নাগরিক। পরে এতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামায়াত ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। রায়ের পর আবেদনকারী ও আইনজীবীরা মনে করেন অবাধ ও সুষ্ঠু ভোট প্রয়োগে এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। এখন যেহেতু সংসদ নাই, 15 দিন ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না। তাহলে কিভাবে হবে সেটা? এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি। আগামীতে এটি কার্যকর হবে, বর্তমান সময়ে এটি কার্যকর হবে না। আইনজীবীরা অভিযোগ করেন আওয়ামী লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন ওই সময়ের প্রধান বিচারপতি। মাইনুল মারুফ, 71, ঢাকা। এদিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মাধ্যমে আগামীতে নির্বাচন সুসংগত হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তার সফলতাই এই রায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের এক অনুষ্ঠানে তিনি বলেন, অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে তা মানুষ দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ যতটা সহজ হয় সেটা অনির্বাচিত সরকারের দ্বারা হয় না বলেও মন্তব্য তার। জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবেই। তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এবার এটি কিভাবে গঠন হবে তা নিয়ে আলোচনায় গুরুত্ব দেন তিনি। অতীতে গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন এই ব্যবস্থায় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে এবং দেশের গণতন্ত্রকে আমরা যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি, কারণ হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়
তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। জাতীয় নির্বাচনের দিন গণভোট পরিচালনা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন নির্বাচন ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, দুই নির্বাচন ঘিরে শুধু ভোট দেয়া নয়, পুনর্বিন্যাস ঘটাতে হবে পুরো প্রক্রিয়াতেই। কোনো কেন্দ্রের ভোট বাতিল হলেও গণভোটের জন্য রাখতে হবে পুনর্নির্বাচনের সুযোগ, পরিবর্তন আনতে হবে আইনে। বিস্তারিত ফরাদ ইবনে মালিকের প্রতিবেদনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণার পর নানা মহলে চলছে নানা মত। একই দিনে দুইটি বড় ভোটের আয়োজন কতটা যৌক্তিক, এমন প্রশ্ন ছাপিয়ে আলোচনার বিষয় এখন ইসির কতটা সক্ষমতা রয়েছে। সূত্র বলছে, একই দিনে দুইটি নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি কমিশন। বিশেষজ্ঞদের দাবি, এই মহাযজ্ঞ কিছুটা চাপেই ফেলবে কমিশনকে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন আসে নাই যে গণভোটটা কিভাবে হবে, কিভাবে করতে হবে। এই মুহূর্তে কমিশন যে গতিতে কাজ করছে, কমিশনের জন্য এটা বড় চাপ হয়ে যাবে ওই গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করা। কিন্তু এই চাপটি আমাদেরকে নিতে হবে, কমিশনকে সেই কাজটি করতে হবে, কারণ এর বিকল্প কিছু নাই। শুধু ভোট দেওয়া না, এখানে পুরো সিস্টেমটাকে একটু রিশাফল করতে হবে। ইলেকশন কমিশন এই পুরো নির্বাচনটা পরিচালনার জন্য কি ধরনের নেতৃত্বে থাকছে, তার নেতৃত্বের প্রকাশটা কেমন হচ্ছে, তার ভাষাটা কেমন হচ্ছে, এটার পর ডিপেন্ড করবে যে নির্বাচনের দিন পরিস্থিতি কেমন থাকবে। নির্বাচনের দিনে অনিয়ম হলে পুরো কেন্দ্রেরই ভোট বাতিলের ক্ষমতা পেয়েছে ইসি। সেক্ষেত্রে কি গণভোটেরও ফলাফল বাতিল হবে? বিশ্লেষকরা দিয়েছেন ভিন্ন মত। কোথাও যদি গোলযোগ হয় এবং নির্বাচন কমিশন যদি ওইখানকার ভোট যদি বাতিল করে, তাহলে তো আসলে মানে গণভোটের যে প্রক্রিয়াটা ওটাও কিন্তু ওখানে বন্ধ হয়ে যাবে। তাহলে এই গণভোট কিন্তু পুনরায় নেয়ার কোনো নজির নাই। মানে গণভোট কিন্তু আপনার একসাথেই হবে, এটা সিম্পল এজেন্ডা থাকে, এটা রেজাল্ট হয়ে যায়। দুইটা ইলেকশন কিন্তু একেবারে ভিন্ন ইলেকশন, একটা হলো গণভোট, একটা হলো জাতীয় সংসদের নির্বাচন। তা এখানে যে আইনটা তৈরি করবে গণভোটের জন্যে, সে আইনের মধ্যে থাকতে হবে যে কোনো কারণে যদি কোনো কেন্দ্র বন্ধ হয়ে যায় এবং সেই কেন্দ্র বন্ধ হলে গণভোটের জন্য একটু পুনর্নির্বাচন হবে। এছাড়া জাতীয় নির্বাচনের উত্তাপের প্রভাব কোনোভাবেই যেন গণভোটে না পড়ে, সেদিকে কমিশন, দল ও সরকার সবাইকেই লক্ষ্য রাখতে হবে বলেও মনে করেন এই বিশ্লেষক। এইটা যদি নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন, তাহলে তারা সবার সহযোগিতাটা পাবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। আইনি পথ থাকলেও সহজ হবে না শেখ হাসিনাকে ফেরানো, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের সদিচ্ছা ও বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার উপরে এটি নির্ভর করবে বলে মনে করছেন তারা। তবে ভারতের প্রতিক্রিয়া দেখে বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচিত রাজনৈতিক সরকারের সাথেই তারা এই নিয়ে দেন দরবার করতে চান। নাদিয়া শারমিন জানাচ্ছেন বিস্তারিত। গত সোমবার জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। এরপর ভারত থেকে তাদের ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নেওয়ার আগের দিন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলেও নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে। ঢাকা ও দিল্লির মধ্যে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় এরই মধ্যে একাধিক বন্দী হস্তান্তর করেছে দুদেশ। কিন্তু অভিযোগের রাজনৈতিক চরিত্র থাকলে প্রত্যর্পণের অনুরোধে সাড়া না দেওয়ার কথা বলা আছে চুক্তির ৬ নম্বর ধারায়। আবার ৭ ধারায় বলা হয়েছে, যে দেশের কাছে কোনো ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, ওই ব্যক্তি যদি প্রত্যর্পণ নিয়ে ওই দেশের আদালতে যায়, তবে মামলা চলা অবস্থায় প্রত্যর্পণ হবে না। সব মিলিয়ে এই প্রত্যর্পণ এত সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তো এই দুটো এখানে সুযোগ হয়তো এখানে ভারতীয় সরকার নিতে পারে। ভারতের কিন্তু আগে এই প্রেসিডেন্টটা আছে, দালাই লামাকে রেখে আশ্রয় দিয়েছে। ১৯৭৫ সালের পর শেখ হাসিনা কিন্তু ভারতে এখানে ছিলেন। কূটনৈতিক মুনশিয়ানা দেখাতে হবে, কিন্তু আমার মনে হয় না অচিরে শেখ হাসিনার প্রত্যাবর্তন আপাতত হচ্ছে। ভারতের যে মন্তব্য, সেখানে প্রত্যর্পণের কোনো বিষয় ছিল না, কেবলমাত্র আদালতের রায়ের ব্যাপারে তারা মন্তব্য করেছে। নীরবতার একটা ভাষা আছে, পিপল শব্দটা আছে, ডেমোক্রেসি শব্দটা আছে, ইনক্লুশন শব্দটা আছে,
এবং তারপরে আবার বলেছে যে ভারত বাংলাদেশের সঙ্গে কনস্ট্রাকটিভলি এনগেজড হতে চায়। ভারতের এখন পর্যন্ত দেওয়া প্রতিক্রিয়া দেখে এই বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক ও নির্বাচিত সরকার ছাড়া তাদের এই নিয়ে আলোচনায় আগ্রহ কম। একেবারেই কোনো রকম আশা নাই সেটা কথাও ঠিক না। আমরা দেখতে পারি যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেলে যখন একটা নির্বাচিত সরকার গঠিত হবে তখন রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে আগায়। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন, এটা যে ভারতীয়দের এখানে যে সরকারি ভাষ্য, ওরা নির্বাচিত সরকারের সাথে ওরা এখানে ভবিষ্যতে ওরা এনগেজ করবে। তবে পুরনো সম্পর্ক আর দুদেশের নতুন রাজনৈতিক সম্পর্কের গতি প্রকৃতির মধ্যে এ নিয়ে চুলচেরা হিসাব নিকাশ সহসাই শেষ হচ্ছে না বলে মনে করছেন তারা। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক ছিল বলে আমরা সবাই ধরে নিই বা অনুমান করি, এবং এই কারণেই প্রত্যর্পণ চুক্তি থাকার পরও এই টানাপোড়েনের কারণে এই চুক্তিটা ঠিক কার্যকর হচ্ছে না এক্ষেত্রে। সেইটা ভবিষ্যতে কার্যকর হতে পারে কেবলমাত্র যদি অনুকূল কোনো রাজনৈতিক গতি প্রকৃতি দেখা যায় দুই দেশের মধ্যে, তখন। এই জন্য আবার পিপল টু পিপল কন্ট্যাক্ট বা ট্র্যাক টু ডিপ্লোমেসি এটা করা উচিত। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। শুল্ক চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ বিমান কিনতে পারে বাংলাদেশ, এমন আভাস দিয়েছেন দেশটির নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। তিনি ৭১কে বলেছেন উভয় পক্ষের সম্মতিতে ওই চুক্তি প্রকাশ করা হতে পারে, তখন সব ধরনের ধোঁয়াশা কেটে যাবে। তিনি আরও জানান, দেশের স্বার্থ বজায় রেখে ট্রাম্প প্রশাসনের সাথে শুল্ক চুক্তি করেছে ডক্টর ইউনূসের সরকার। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। গত আগস্টের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো ধরনের পণ্য রফতানিতে ভারতকে ৩৫%, চায়নাকে ৫৫% ও ভিয়েতনামকে ২০% শুল্ক বেঁধে দেয় ট্রাম্প প্রশাসন। বিশ্ব বাণিজ্যে যা ট্রাম্পের শুল্ক ঝড় হিসেবে অভিহিত করা হয়। তবে বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ২০% শুল্ক নির্ধারণ করা হয়, যা দেশের তৈরি পোশাক খাতকে সম্ভাব্য ক্ষতি থেকে উদ্ধার করেছে বলেই মনে করেন অনেকে। তবে যেই চুক্তির প্রেক্ষিতে এক লাফে ১৫% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র, সেসব বিষয়ে প্রকাশ্যে না আনার শর্ত জুড়ে দেয়। এতেই সন্দেহ তৈরি হয় এবং চুক্তিটিকে দেশের স্বার্থবিরোধী হওয়ার আশঙ্কা করেন কেউ কেউ। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি, বরং বাংলাদেশের স্বার্থ শতভাগ বজায় রেখেই এই চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টারের দায়িত্বরত গোলাম মুর্তজা। ওই পর্যায়ে এই চুক্তিটি হয়তো আগামী সামনের সময়ে অল্প সময়ের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হবে। চুক্তিটি স্বাক্ষর হওয়ার আগে পর্যন্ত কোনো দেশ এটা প্রকাশ করতে পারবে না। চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পরে গোপনীয়তার চুক্তিটি যেটা আছে সেটা বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের সময়ও জানানো হবে যে এই চুক্তিটি আমরা প্রকাশ করতে চাই। যুক্তরাষ্ট্রের সম্মতি প্রত্যাশা করবে বাংলাদেশ, কারণ এই চুক্তির মধ্যে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো শর্ত নাই। চুক্তির মধ্যে কি সামরিক কোনো বিষয় আছে? এমন প্রশ্নের উত্তরে গোলাম মুর্তজা বলেন, দেশটি থেকে যুদ্ধ বিমান কিনতে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব কি ছিল? যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল তোমরা চীনের কাছ থেকে বা অন্য জায়গা থেকে অনেক সামরিক সরঞ্জাম কেনো, আমাদের কাছ থেকে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায়। এখন যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে যে দাম, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে গেলে সেই দাম অনেক বেশি। যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল আমাদের প্রোডাক্ট ভালো, আমার কাছ থেকে যেটা কিনবে সেটা ভালো চীনের তুলনায়। এখন বাংলাদেশের এই জায়গাতে প্রস্তাব যে হ্যাঁ তোমার প্রোডাক্ট ভালো, কিন্তু আমি 10 টাকার জিনিস তোমার কাছ থেকে 30 টাকা দিয়ে কিনতে পারবো না, কারণ আমার ইকোনমি সেটা সাপোর্ট করে না। এটা যুক্তরাষ্ট্র বুঝেছে। তখন যুক্তরাষ্ট্র ঠিক আছে, সব কেনার দরকার নেই, যতটুকু পারো কিনো। বাংলাদেশ বলছে ঠিক আছে, আমরা পর্যালোচনা করব। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাত অনন্য উচ্চতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তিনি। অবস্থাটা এমন হয়েছে, বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে বেশি সুবিধা পেয়েছে, ভারতের চেয়ে বেশি সুবিধা পেয়েছে। তো আগামী দিনগুলোতে বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রে আরো বাড়বে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। এখন ট্রেড গ্যাপ আমি কমাবো কি দিয়ে? আমি এলএনজি দিয়ে যারা ককটেল ফাটাবে কিংবা বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ পুলিশ আইনেই বলা আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ আলী। বলেন, ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ। সকালেই ডিবি কার্যালয়ে পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, থানার সামনে পুলিশ সদস্যদের উপর ককটেল মারা হচ্ছে, এতে তাদের মনোবল ভেঙে যাবে। তাই পুলিশের মনোবল বাড়াতে সবার সহযোগিতা চাইলেন ডিএমপি কমিশনার। এদিকে ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে এই টিম সহায়তা করবে। কেউ প্রতারণার শিকার হলে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে নগরবাসী আবেদন করতে পারবেন বলেও জানান তিনি। আজকের এই গুরুত্বপূর্ণ
অনুষ্ঠানে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করতে এসেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন। এটি ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার আরেকটি শক্তিশালী পদক্ষেপ। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তিকে গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। সাথে যুক্ত হয়েছে অনলাইন গ্যাম্বলিং এবং অনলাইন গ্যাম্বলিংয়ের মাধ্যমে লক্ষ কোটি টাকা জুয়ারিরা হাতিয়ে নিচ্ছে। এই নতুন বাস্তবতায় জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। সাইবার সাপোর্ট সেন্টার সেই সক্ষমতারই একটি দৃষ্টান্ত। জীবনের ৬০ বছর পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ পা দিয়েছেন ৬১-তে। এই সময় নানা চড়াই উতরাই পেরিয়ে চিন্তা ও মননে নিজেকে গড়েছেন একজন অনন্য রাজনীতিক হিসেবে। সময় পরিক্রমায় তিনি দেশের সংকটে আলোর দিশারি। তার দেশে ফেরার অপেক্ষায় আছে দেশবাসী। তারেক রহমানের জন্মদিন নিয়ে শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। ৭৫ পরবর্তী এক দিগ্ভ্রান্ত জাতিকে আলো দেখিয়েছিলেন জিয়াউর রহমান। এখন আবার দেশের রাজনীতির আকাশে কালো মেঘ। এমন ক্রান্তিকালে আলোর দিশারি হয়ে জাতির সামনে তিনি একজনই, ঠিক পিতার প্রতিচ্ছবি তারেক রহমান। ১৯৬৫ সালের এই দিনেই জিয়া পরিবারে জন্ম তারেক রহমানের। শৈশব থেকেই নেতৃত্ব গুণ, দূরদৃষ্টি তাকে আলাদা করেছে। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। মাত্র ১৬ বছর বয়সে বাবাকে হারিয়ে সংকট দেখেছেন সবচেয়ে কাছ থেকে। দেখেছেন দেশের নানা উত্থান পতন। এই অভিজ্ঞতাই তাকে গড়ে তুলেছে দৃঢ়, চিন্তাশীল ও এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। আমি মনে করি ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়। ২০০৭ ১/১১-এর অস্থিরতায় ক্ষমতাসীন সরকারের রোষানলের শিকার হয়ে টানা ১৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান। মিথ্যে মামলায় মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে সরাসরি দলের নেতৃত্বে সামনে আসেন তিনি। ৮৫০০ মাইল দূর থেকেও দক্ষ নেতৃত্বে বিএনপিকে পরিচালনা করছেন নিরবিচ্ছিন্নভাবে। রাজনীতি থেকে শুরু, সরকারি দল, বিরোধী দল, আন্দোলন, সংগ্রাম, স্বৈরাচারের বিতাড়িত করা পর্যন্ত সফলভাবে প্রত্যেকটি জায়গায় তো তার সে একটা মার্ক রেখেছে তার জীবনের। দল পরিচালনা তো আছেই, আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তারেক রহমানের নেতৃত্বের বিকল্প দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। আমাদের ৩১ দফার মাধ্যমে উনি যে সংস্কার প্রস্তাব এনেছেন, এটা তো একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশের, আগামীর বাংলাদেশের জন্য। সাথে সাথে যে রাজনৈতিক সংস্কারের কথা, কালচারের কথা বলা হচ্ছে, এটা একটা বড় ধরনের আগামীর বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন উনি। যার অপেক্ষায় গোটা দেশ, তার দেশে ফেরাটা নিয়েই এখন মানুষের কৌতূহল। কবে ফিরছেন তিনি? খুবই শিগগিরই, ওনার তো সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আমার মনে হয় এখন খুব সহসা যে কোনো সময় উনি দেশে ফিরবেন। দীর্ঘ নির্বাসনেও তারেক রহমানের প্রভাব, দৃঢ়তা আর নেতৃত্ব স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে। তাই তো জাতির এই সংকটে তার দেশে ফেরার অপেক্ষায় কোটি মানুষ। শফিকুল হক, ৭১, ঢাকা। ৫ দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোটওয়েজ। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তিনি। ২০২৬ সালে ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে তিনি এই সফর করছেন। এক বিবৃতিতে জানানো হয়, সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন, যার মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য প্রতিনিধি। বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য কমনওয়েলথের সহযোগিতা কিভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের প্রতিবাদে কাজলা গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা জানান, বুধবার রাতে একটি ক্যান্টিন থেকে 2 শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনা জানাজানি হলে গত রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
পরে বৃহস্পতিবার দুপুর থেকে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে আছেন সহকর্মী রাশেদুল হক রুশো। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুশো, দুই শিক্ষার্থীকে কারা ধরে নিয়ে গিয়ে মারধর করলো এবং এটি নিয়ে পরবর্তীতে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা শিক্ষার্থীরা আমরা জানি যে বিক্ষোভ করছেন। এখন পরবর্তীতে আসলে সেখানে কি অবস্থা দেখছেন? টানা 2 ঘন্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে কিন্তু সড়ক ছেড়ে গেছেন এবং তার কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং ব্যারিকেড দিয়ে তারা কাজলা গেটের দুই পাশে এখানে রাজশাহী ঢাকা মহাসড়ক সেটি তারা আটকে রেখেছিলেন 2 ঘন্টা যাবত। এবং কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং এখানে পুলিশের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের যে মূল দাবি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের উপরে তাদেরকে মারধর করা হয়েছে সেই যারা দোষী তাদেরকে গ্রেফতার করা এবং এখানে তারা পুলিশের নিষ্ক্রিয়তা দেখছেন সেটি জবাবদিহিতার আওতায় আনা, এই ধরনের তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণে তারা 9 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পুলিশ ফাঁড়ি আছে এর রাস্তার ঠিক উল্টো পাশেই কিন্তু এই শিক্ষার্থীদের সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনাটি ঘটেছে। তো তারা যেটি বলছেন যে এখানে এই পুলিশের এক ধরনের নিষ্ক্রিয়তা ছিল, তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বাহিরের ঘটনা এই ফাঁড়ির পুলিশ তারা সেখানে আসলে যেতে পারেনি তাদের দায়িত্বের বাধ্যবাধকতার কারণে, এমনকি আসলে বলা হচ্ছে। তো সব মিলিয়ে কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো তারা দ্রুত সময়ের মধ্যে পূরণ করবেন এবং শিক্ষার্থীরা কিন্তু যেটি বলছিলাম যে 9 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এরপরে যদি এই 9 ঘন্টার মধ্যে যদি তাদের দাবিগুলো পূরণ না হয়, বিশেষ করে যারা দোষী তারা যদি গ্রেফতার না হন তাহলে কিন্তু তারা শুধু সড়ক নয় রেলপথও অবরোধ করবেন এমন কিন্তু তারা হুঁশিয়ারিও দিয়েছেন। সব মিলে যতদূর এখান থেকে স্থানীয়দের বা শিক্ষার্থীদের মধ্যে থেকে যেটি জানা যাচ্ছে যে এটি হয়তো কোনো পূর্ব শত্রুতার জের থেকে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাও আসলে বিষয়টি দেখবার চেষ্টা করছে আসলে প্রকৃত ঘটনাটি কি এবং যে শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং এখন আসলে সর্বশেষ এটি যে 9 ঘন্টার আলটিমেটাম এবং এই 9 ঘন্টার মধ্যে দোষীদের যে গ্রেফতার সেটি নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের এমন ধন্যবাদ রাশেদুল হক রুশো। নিশ্চয়ই ফিরবো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর জানবার জন্য আবারও। দর্শক, সহকর্মী রাশেদুল হক রুশো ছিলেন আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর নিয়ে। আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। কুমিল্লা সদরে একই স্থানে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মনিরুল হক চৌধুরীর ও মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সমাবেশ ঘিরে উত্তেজনা চলছে। ভিন্ন ভিন্ন স্থানে সমাবেশ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে আমাদের সহকর্মী কাজী এনামুল হক কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন এই বিষয়ে সর্বশেষ খবর জানানোর জন্য। এনামুল, দুই পক্ষের অবস্থান সম্পর্কে এখন সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এবং সমাবেশ শেষ পর্যন্ত হবে কিনা, প্রশাসন এই ব্যাপারে কি ধরনের নির্দেশনা দিয়েছে?
তানিয়া, মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেই হচ্ছে কুমিল্লা নগরের সেই টাউন হল ময়দান, এবং টাউন হল ময়দানকে ফটকে তালা ঝুলিয়েছে প্রশাসন। সেই জায়গায় যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ এবং যৌথ বাহিনী সেখানে অবস্থান করছেন, এবং দুই দিকে দুটি মঞ্চ তৈরির সেই চেষ্টা চলছিল গতকালকে, কিন্তু সেটিও কিন্তু বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর মধ্যে প্রশাসন জানান দিয়েছে যে উভয় পক্ষকে দুটি জায়গায় দুটি স্থানে সমাবেশ করবে। যে জায়গাটি হচ্ছে কুমিল্লার নগরের পূবালী চত্বর, সেখানে করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মনির হক চৌধুরী, যিনি মনোনয়নপ্রাপ্ত কুমিল্লা সদর আসনে, এবং বিপরীত দিকেই কুমিল্লা নগরের যেই কান্দিরপাড়ের যে বিএনপির যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তারা সেখানে দোয়া এবং আলোচনা সভা করছেন। সেটা বিকেল 3টায়, উভয়ই কিন্তু বিকেল 3টায় কিন্তু শুরু করবেন। সেখানে নগরের কান্দিরপাড় যে দলীয় কার্যালয় আছে, কার্যালয়টির মধ্যে দোয়া তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দোয়া এবং সুস্থতা কামনা করে তারা কিন্তু সে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিকাল 3টার দিকে। এবং নগরের পূবালী চত্বর এলাকায় প্রথম নির্বাচনী সমাবেশ করবেন মনির হক চৌধুরী, এবং সেই জায়গায় কিন্তু টাউন হলকে ঘিরে রেখেছেন একজন, ভেতরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং বাইরে কিন্তু আরেকজন কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। শুধুমাত্র যৌথ বাহিনীর মধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং সেই জায়গায় কিন্তু র্যাব সেই ফটকে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই জায়গায়। এবং তার মাঝখান দিয়ে হচ্ছে নগরের কান্দিরপাড় এলাকায় যে সড়কটি, সেই সড়কটি কিন্তু অবস্থান করছেন, এবং এই জায়গাকে ঘিরে বিএনপি নেতাকর্মীর মধ্যে একরকম উত্তেজনা বিরাজ করছে। এবং শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের নয়, এই ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা নগরের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। কখন এই দুই নেতার কর্মী সমর্থকদের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তো প্রশাসন বলছে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা নজরদারি বাড়িয়েছেন, এবং সেই সাথে প্রশাসন একটি সতর্ক অবস্থায় কিন্তু রয়েছে। তানিয়া, ধন্যবাদ এনামুল হক। নিশ্চয়ই আমরা এই সমাবেশের খবর আবারও জানবো পরবর্তীতে। দর্শক, সহকর্মী এনামুল হক ছিলেন কুমিল্লা থেকে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল চুক্তি গোপনীয়তার মাধ্যমে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর পুরনোপল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় এমন গোপনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জনকভাবে আমরা লক্ষ্য করলাম সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোন প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন, এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তি যদি দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়, তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে। লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া চক্রের গুলিতে নিহত হয়েছেন 3 বাংলাদেশি যুবক। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি চালালে প্রাণ হারান তারা। এরা হলেন ইমরান খান, মুন্না তালুকদার ও বাইজিদ শেখ। 3 জনের মৃতদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছেন স্বজনরা। এদিকে ঘটনা জানাজানির পর পরিবারগুলোতে বইছে শোক। আরিফুর রহমানের তথ্যছবিতে বিস্তারিত। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে আদিত্যপুর গ্রামের হাজী তৈয়ব আলী খানের বাড়িতে এখন শোক। বাড়ির ছেলে ইমরানকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন ইমরান খান। এ নিয়ে 22 লাখ টাকার চুক্তি হয় তারই প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে। কিন্তু লিবিয়ায় পৌঁছে তাকে আটকে রেখে নির্যাতন করে আরও 18 লাখ টাকা নেওয়া হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। নভেম্বরের 1 তারিখ নৌকায় ইতালি যাবার পথে মাফিয়া চক্রের গুলিতে ইমরানের মৃত্যু হয়। এই 4 দিন আগে বলছে ভয়েসে যে তারা হসপিটালে ভর্তি আছে, কিন্তু গতকালকে সন্ধ্যাবেলা তার চাচা এসে বলে যে ওরা পৃথিবীতে নাই, ওরা মারা গেছে। মৃত্যু এগুলি মেনে নেওয়ার মতন কাহিনী না, কিন্তু আমার চাচার ফ্যামিলিতে শুধু আছে, শুধু এখন একটা আমার চাচা ভুল আছে শুধু, আর কিচ্ছু নাই। সব ওরা চুষকে নিয়ে গেছে। টাকা নেওয়ার
পরও আমার ছেলেরাই ক্ষতি করেছে। আমি কঠিন বিচার চাই, আমি কঠিন বিচার চাই। শুধু ইমরান নয়, একই ঘটনায় নিহত হয়েছেন রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের ইমারত তালুকদারের ছেলে মুন্না তালুকদার ও ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাইজিদ শেখ। স্বজনরা জানান 3 জনেরই মৃতদেহ সাগরে ফেলা হয়। তাদের এমন করুণ মৃত্যু মানতে পারছেন না কেউ। আমার নিয়ে আসা বাসা দিনে তোর কোনো কষ্ট দিন না, ক্লাস দিন না, ভালোভাবে তুমি বারবার মারমুনি 100 তোর মারি টাকা নিবো, তোর একটা মাসায় কামড়তে পারবে না, তোর এমন সুন্দর বাচ্চার গেম দেয় আমি। দালালের বিচার চাই, আমি বিচার চাই। আমার বাবার বডি কন্ট্রাক্ট করে এনেছে 22 লাখ 22.5 লাখ টাকা এনেছে। কন্ট্রাক্ট ছিল যে আপনার 22,35,000 টাকায় সম্পূর্ণ তুলে টাকা পারবে না, একবার ডাইরেক্ট কোস্ট গার্ড দিয়ে পৌঁছে দেবে। মিশ্রতা নিয়ে কয় কি সব টাকা দেয়, এই কই আমাকে দিকে গলায় পাড়া দিয়ে সব টাকা নিছে 22,35,000 টাকা। ঠিক আছে, ওখানে নিয়ে না খাই রাখছে, কয় খাইতে হলে টাকা দেওয়া লাগবে, ফিরকে আবারও 40 লাখ টাকা নিছে আমাকে থেকে টর্চার করে বাচ্চারে। ঘটনা জানাজানির পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন দালাল চক্রের পরিবারের লোকজন। এদিকে ভুক্তভোগী পরিবারগুলো জানায় কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন, আর সেখান থেকে এলাকার যুবকদের নানা প্রলোভনে ইতালি নেবার চেষ্টা করে সে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এই বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। মানব পাচারের এই ভয়াবহ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী। মনিরা কাজুরি, ৭১। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনের হরতাল কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। হরতাল সমর্থকরা জানান, পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়া জাতিগত বৈষম্য। সরকারের কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশ না মানার কারণে এই হরতালে ডাক দেওয়া হয়েছে। হরতালের প্রথম দিনে ভোর 6টা থেকে রাঙামাটি শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লা যানবাহন সহ উপজেলাগুলোতে নৌপথে কোনো লঞ্চ ছাড়েনি। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল, তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছে নড়াইলের নারীরা। তারা চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। জেলার নারীরা এবার এমন প্রতিনিধি বেছে নিতে চান যারা নারীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নেবেন। সহকর্মী আজিজুল ইসলামের তথ্যছবিতে বিস্তারিত। 3টি উপজেলা নিয়ে গঠিত নড়াইল জেলায় সংসদীয় আসন 2টি, যেখানে এবার মোট ভোটার সংখ্যা 6,76,716 জন। এর মধ্যে 3,38,786 জনই নারী ভোটার। মোট ভোটারের অর্ধেকেরও বেশি এই নারীরা এবার ভোট দিতে বেশ আগ্রহী। তবে তারা চান নির্বাচনের জন্য সুষ্ঠু একটি পরিবেশ, যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। নারীদের পক্ষ থেকে যে আমরা যাতে সঠিকভাবে ভোট দিতে পারি, আমরা সঠিক মানুষকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের এই বাক স্বাধীনতা সঠিক থাকবে, এটা আমি আশা করতে। একটা গণতান্ত্রিক সরকার আসুক, আমরা নারী হিসাবে বা আমরা একজন সচেতন মানুষ হিসাবে যেটা চাই, এই 17 বছর সেখানে 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। মেয়েরা তো পারেই নাই এবং পুরুষরাও পারে নাই, কারণ ভোট দিতে যাওয়ার আগে তাদের ভোট হয়ে গেছে। নারীদের নিরাপত্তার পাশাপাশি তাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন অনেকে। সেই সাথে পড়াশোনা শেষ করে নিশ্চিত কর্মসংস্থানের দাবি তাদের। আমি আমার ভোট আসলে ওই ব্যক্তিকেই দিব যে আমার জীবনের নিরাপত্তা দিবে, তারপরে আমাদের পড়ালেখা শেষে চাকরি ব্যবস্থা করবে, তারপর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো হয়, তারা নিরাপদে থাকে, নিরাপদ জীবন যাপন করতে পারে, এরকম ব্যবস্থা করে দিবে। আমি ওই ব্যক্তিকেই ভোট দিব। আর নির্বাচনে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন জেলার নারী নেত্রীরা। পাশাপাশি তারা যেন প্রার্থী নির্বাচনে নিজের মতামতকে গুরুত্ব দিতে পারেন, সেই পরিবেশও চান। আমরা যেন স্বাধীনভাবে আমাদের মেয়েরা যেন ভোট প্রদান করতে পারে, কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এবং কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, আমরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারি, এই আমি আশা রাখছি সরকারের কাছে। নির্বাচিত প্রতিনিধিরা নারীদের এসব প্রত্যাশা পূরণ করলেই নারীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারবেন, এমনটাই মনে করছেন ভোটাররা। মনিরা কাজুরি, ৭১।
নবনির্মিত 3টি ল্যান্ডিং ক্রাফট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করতে যাচ্ছে দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। বৃহস্পতিবার সকালে মায়া, এমি ও মুনা নামে 3টি জাহাজ আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেডের কাছে হস্তান্তর করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। আরব আমিরাতে কোম্পানিটির কাছ থেকে বিভিন্ন ধরনের 8টি জাহাজ নির্মাণের ক্রয়াদেশ পেয়েছিল ওয়েস্টার্ন মেরিন। এর মধ্যে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট, খালিদ ও ঘায়া নামে 2টি টাগবোট প্রতিষ্ঠার কাছে হস্তান্তর করে চট্টগ্রাম ভিত্তিক জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে ক্যাপিটাল হিলে কংগ্রেস সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে সুদানের সংঘাতের অবসানের কাজ করবেন তিনি। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন যুবরাজকে অভ্যর্থনার এই অনুষ্ঠানের আয়োজন করেন। ক্যাপিট ভবনে সৌদির যুবরাজকে অভ্যর্থনা জানায় আইন প্রণেতারা। কিছু ডেমোক্র্যাট এবং ট্রাম্পের কিছু রিপাবলিকান সহকর্মী এ সময় উপস্থিত ছিলেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সুদানে চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, শীঘ্রই সংযুক্ত আরব আমিরাত, মিশর, সৌদি আরব সহ অন্যান্য মধ্যস্থতাকারীদের নিয়ে এই লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।